রাতের তেহরান। শহরের কোলাহল তখন স্তিমিত, কিন্তু শহরের গভীরে একটি ভবনের ভেতরে ঘুম নেই কারো। আলো জ্বলছে এমন একটি কক্ষে যেখানে সাধারণ মানুষের প্রবেশাধিকার নেই। টেবিলের উপর ছড়িয়ে আছে মানচিত্র, স্যাটেলাইট থেকে তোলা ছবি, সামরিক ঘাঁটির অবস্থান চিত্র। দেয়াল জুড়ে বিশাল স্ক্রিনে জ্বলছে মধ্যপ্রাচ্যের আকাশপথের রিয়েল টাইম ডেটা। কোথাও কোথাও লাল চিহ্ন জ্বলছে নিচ্ছে। সেই কক্ষের ঠিক কেন্দ্রে বসে আছেন এমন একজন মানুষ যার নাম এখন গোটা বিশ্বের গোয়েন্দা সংস্থাগুলোর ফাইলে ঘুরপাক খাচ্ছে, মুস্তফা খামেনি। তার চোখে এক অদ্ভুত স্থিরতা, কিন্তু সেই স্থিরতার নিচে যে তীব্রতা লুকিয়ে আছে সেটা বুঝতে পারছেন কক্ষে উপস্থিত প্রতিটি সামরিক ও রাজনৈতিক কর্মকর্তা। তিনি কথা বলছেন না, কিন্তু তার সামনে রাখা একটি ফাইলের শিরোনাম পড়লে বোঝা যায় আজকের এই বৈঠক কেন সাধারণ কোনো বৈঠক নয়। ফাইলের উপরে লেখা জাতীয় প্রতিরক্ষা নীতির পুনর্মূল্যায়ন। ফাইলটি খোলার পর একটি লাইনে তার দৃষ্টি থমকে যায়। লেখা আছে, বর্তমান পরিস্থিতিতে পারমাণবিক প্রতিরোধ সক্ষমতা পুনর্বিবেচনা অপরিহার্য। কেন্দ্রে তখন এমন এক নীরবতা নেমে আসে যে ঘড়ির কাঁটার শব্দও শোনা যাচ্ছে। এই নীরবতা যদি ভাঙে তাহলে হয়তো বদলে যাবে গোটা মধ্যপ্রাচ্যের ভবিষ্যৎ। এই দৃশ্যটি কোনো সিনেমার নয়, এটি এখনকার বাস্তবতা। আর এই বাস্তবতা বুঝতে হলে একটু পেছনে তাকাতে হবে। ইরান দীর্ঘদিন ধরে বিশ্বকে বলে এসেছে তাদের পারমাণবিক কর্মসূচি পুরোপুরি শান্তিপূর্ণ। বিদ্যুৎ তৈরি, চিকিৎসা গবেষণা, বৈজ্ঞানিক অগ্রগতি, এই তিন খাতেই তারা পারমাণবিক প্রযুক্তি কাজে লাগাচ্ছে বলে দাবি করে এসেছে। পশ্চিমা বিশ্ব, বিশেষত ওয়াশিংটন আর তেল আবিব কখনোই এই দাবি গিলতে পারেনি। ইসরায়েল বারবার বলেছে ইরান গোপনে পারমাণবিক বোমার দিকে এগিয়ে যাচ্ছে। তেহরান প্রতিবারই এসব অভিযোগকে রাজনৈতিক প্রচারণা বলে হাসি মুখে উড়িয়ে দিচ্ছে। তবে ইরানের এই অবস্থান শুধু কূটনৈতিক চালাকি ছিল না, এর পেছনে ছিল একটি আদর্শিক ভিত্তি। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি বহু আগে একটি ফতোয়া দিয়েছিলেন, যেখানে স্পষ্ট করে বলা হয়েছিল পারমাণবিক অস্ত্র তৈরি ও ব্যবহার ইসলামে নিষিদ্ধ। এই ফতোয়া ইরানের পারমাণবিক নীতির মেরুদণ্ড হয়ে দাঁড়িয়েছিল। কিন্তু ইতিহাস বারবার দেখিয়েছে এমন কিছু মুহূর্ত আসে যখন কঠিন বাস্তবতা সবচেয়ে পবিত্র আদর্শকেও প্রশ্নের মুখে ফেলে দেয়। মধ্যপ্রাচ্য এখন ঠিক সেই মুহূর্তে দাঁড়িয়েছে। গত এক বছরে ইরানের বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ স্থাপনা আক্রান্ত হয়েছে। সামরিক ঘাঁটি, গবেষণা কেন্দ্র, এমনকি পারমাণবিক কার্যক্রমের সঙ্গে যুক্ত কিছু স্থাপনাও আঘাতের মুখে পড়েছে। এই পরিস্থিতি ইরানের নিরাপত্তা কাঠামোর একদম ভেতরে একটি ভয়ঙ্কর প্রশ্ন জন্ম দিয়েছে। প্রচলিত অস্ত্র দিয়ে কি আর চাপ সামলানো সম্ভব? ইরানের সামরিক শক্তি দুর্বল নয়। তাদের মিসাইল ভান্ডার, ড্রোন প্রযুক্তি, আঞ্চলিক প্রক্সি নেটওয়ার্ক সবই কার্যকর। সমস্যা হলো প্রতিপক্ষ কম যায় না। ইসরায়েলের হাতে আছে বিশ্বের সবচেয়ে উন্নত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, অসাধারণ গোয়েন্দা সক্ষমতা, আর সবচেয়ে বড় কথা ওয়াশিংটনের সরাসরি ছত্রছায়া। এই হিসেবের মধ্যেই ঘটল সেই ঘটনা যেটা সবকিছু পাল্টে দিল। ইরানের পার্লামেন্টের ৩৯ জন সদস্য একটি চিঠি পাঠালেন সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের কাছে। চিঠিতে তারা কোনো ঘোরানো পেঁচানো ভাষা ব্যবহার করেননি। সোজা কথায় বলেছেন, প্রতিরক্ষা নীতি পুনর্বিবেচনা জরুরি। ইসরায়েল যদি সরাসরি অস্তিত্বের হুমকি দেয় তাহলে ইরানের হাতে এমন কিছু থাকা দরকার যা প্রতিপক্ষকে ভাবতে বাধ্য করবে। আর সেই কিছু হলো পারমাণবিক সক্ষমতা। এই চিঠি নিছক কোনো মতামত ছিল না, এটি ছিল একটি রাজনৈতিক ভূমিকম্পের পূর্বাভাস। কারণ এতদিন যা গোপন কক্ষের দেয়ালের ভেতরে থাকতো সেটা এবার প্রকাশ্য রাজনীতির মঞ্চে উঠে এলো। আর এখানেই গল্পটা সত্যিকারের ভয়ঙ্কর হয়ে ওঠে। ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে এখন প্রকাশ্যে আলোচনা হচ্ছে ইরানের পারমাণবিক অস্ত্র থাকা উচিত কিনা। একটা সময় ছিল যখন এই বিষয়ে মুখ খুললেই সরকার তাৎক্ষণিক অস্বীকার করত। সেই দিন আর নেই। বিশ্লেষকরা বলছেন এটি কোনো দুর্ঘটনা নয়, এটি একটি পরিকল্পিত প্রস্তুতি। জনগণকে একটি বিশাল সিদ্ধান্তের জন্য মানসিকভাবে তৈরি করা হচ্ছে। তেহরানের উত্তরাঞ্চলের অভিজাত এলাকায় সাইদ জামাল উদ্দিন স্ট্রিটে জাতীয় নিরাপত্তা পরিষদের সদর দপ্তরে সপ্তাহ ধরে চলছে পর্দার আড়ালে বৈঠকের পর বৈঠক। ইরানের সংবাদ মাধ্যম জানাচ্ছে দেশটির ইউরেনিয়াম সমৃদ্ধকরণ ৬০% পেরিয়ে ৮০%-এর কাছে পৌঁছে গেছে। সামরিক বিশেষজ্ঞরা জানেন ৯০%-এর উপরে গেলেই সেটা অস্ত্র গ্রেড। তাহলে প্রশ্ন হলো, ইরান কি সেই সীমারেখা ছুঁয়ে ফেলেছে? কূটনৈতিক সূত্রগুলো বলছে এখন শুধু একটি ঘোষণার অপেক্ষা।
এদিকে সারা দুনিয়া যখন ধরে নিয়েছিল ইরান এই যুদ্ধে হারছে, শুধু কতদিনে হারবে সেটা নিয়ে চায়ের কাপে আলোচনা চলছিল, ঠিক তখনই ছবিটা সম্পূর্ণ উল্টে গেল। যুদ্ধের 1 মাস পর পশ্চিমা মিডিয়ার টক শোতে বিশ্লেষকরা এক বাক্যে বলতে শুরু করলেন, বল এখন ইরানের কোর্টে। ইসরায়েলের অবস্থা ভেতর থেকে যে কতটা নড়বড়ে হয়ে গেছে সেটা বোঝা যায় খোদ ইসরায়েলি সেনাপ্রধান ইয়াল জামিনের কথায়। তিনি নিরাপত্তা মন্ত্রিসভার এক গোপন বৈঠকে 10টি বিপদ সংকেত তুলে ধরেছেন। গাজা, লেবানন, সিরিয়া, পশ্চিম তীর একসঙ্গে এতগুলো ফ্রন্টে লড়তে গিয়ে সেনারা চূড়ান্তভাবে ক্লান্ত। রিজার্ভ বাহিনী আর বেশি দিন এই চাপ নিতে পারবে না বলে সেনাপ্রধান নিজেই স্বীকার করেছেন। আরও ভয়ঙ্কর কথা হলো, ইসরায়েলের সবচেয়ে গর্বের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থায় ফাটল ধরেছে। ডিমোনা আর আরাদের মতো সংবেদনশীল এলাকায় ইরানের ব্যালিস্টিক মিসাইল সরাসরি আঘাত এনেছে। 115 জনের বেশি মানুষ আহত, 11 জনের অবস্থা আশঙ্কাজনক। ডিমোনার বাসিন্দারা সাইরেন শোনার আগেই বিস্ফোরণের ধাক্কায় বিছানা থেকে ছিটকে পড়ে জ্ঞান হারিয়েছেন। ইসরায়েলি মুখপাত্র দাবি করেছেন তাদের প্রতিরক্ষা 92% সফল, কিন্তু ডিমোনার মতো পারমাণবিক স্থাপনা থাকা শহরে সেই বাকি 8% ব্যর্থতা কতটা বিধ্বংসী হতে পারে সেটা কল্পনা করলেই গায়ে কাটা দেয়। আর এই প্রতিরক্ষা চালু রাখার খরচ, একটি অ্যারো ক্ষেপণাস্ত্রের দাম $30 লাখ, ডেভিড স্লিং এর 7 লাখ, আয়রন ডোমের ইন্টারসেপ্টর $50 থেকে $70,000, মার্কিন থার্ড সিস্টেমের একটি ইন্টারসেপ্টরের দাম $1.5 কোটি। পেন্টাগন মাত্র 2 দিনে $560 কোটি পুড়িয়ে ফেলেছে। অথচ ইরান যেসব মিসাইল ছুড়ছে তার উৎপাদন খরচ এর তুলনায় নগণ্য। ইসরায়েলি কর্মকর্তারা নিজেরাই স্বীকার করেছেন, যুদ্ধের আগে ইরানের মজুদে 2500 ক্ষেপণাস্ত্র ছিল। হামলায় সেটা 1500-এ নেমে এলেও ইরান অবিশ্বাস্য গতিতে উৎপাদন সচল করে ফেলেছে। শুধু ইসরায়েল নয়, ইরানের আঘাত গিয়ে পড়েছে পরাশক্তি আমেরিকার গায়েও। সৌদি আরবের প্রিন্স সুলতান বিমান ঘাঁটিতে ইরানি হামলায় 12 জন মার্কিন সেনা আহত হয়েছেন। 2টি অত্যন্ত গুরুত্বপূর্ণ KC-135 রিফুয়েলিং বিমান ক্ষতিগ্রস্ত হয়েছে। কিন্তু সবচেয়ে বড় ধাক্কাটা এলো সেদিন, যেদিন ভারত মহাসাগরে যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রের যৌথ সামরিক ঘাঁটি দিয়েগো গার্সিয়ার দিকে ইরান ক্ষেপণাস্ত্র ছুড়ল। 4000 মাইল দূরের এই হামলা প্রমাণ করে দিল ইরানের হাতে এমন সব অস্ত্র আছে যার আওতায় ইউরোপের বড় শহরগুলোও চলে এসেছে। আমেরিকার ভেতরেও ঝড় উঠেছে। ট্রাম্পের যুদ্ধনীতির বিরুদ্ধে সারা দেশ জুড়ে শুরু হয়েছে নো কিংস আন্দোলন। 50টি অঙ্গরাজ্যের 3200-এরও বেশি শহরে লাখো মানুষ রাস্তায়। জীবনযাত্রার খরচ বাড়ছে। একটি অর্থহীন যুদ্ধের ভার বইতে গিয়ে সাধারণ আমেরিকান নাগরিক ক্ষিপ্ত। নভেম্বরের মধ্যবর্তী নির্বাচনের আগে এই গণবিক্ষোভ ট্রাম্পের জন্য দুঃস্বপ্ন হয়ে দাঁড়িয়েছে। এই উত্তাল পরিস্থিতিতে কূটনীতির টেবিলে একটি অপ্রত্যাশিত নাম উঠে এসেছে, পাকিস্তান। প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের সঙ্গে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের প্রায় 1 ঘণ্টা ফোনালাপ হয়েছে। চমকপ্রদ ব্যাপার হলো, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে মধ্যস্থতার যে প্রস্তাব শাহবাজ শরীফ দিয়েছেন সেটি স্বয়ং ডোনাল্ড ট্রাম্প তার ট্রুথ সোশ্যালে শেয়ার করেছেন। এর পরপরই পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ইশাকদারের আমন্ত্রণে সৌদি আরব, তুরস্ক ও মিশরের পররাষ্ট্রমন্ত্রীরা ইসলামাবাদে উচ্চ পর্যায়ের বৈঠকে বসতে যাচ্ছেন। এই পুরো পরিস্থিতির কেন্দ্রে ফিরে আসা যাক সেই মানুষটির কাছে, মুস্তফা খামেনি। তিনি ক্ষমতায় এসেছেন এমন এক সময়ে যখন প্রতিটি সিদ্ধান্ত ইতিহাস বদলে দিতে পারে। তার সামনে 2টি পথ, পুরনো নীতি আঁকড়ে ধরা, নয়তো বাস্তবতার সঙ্গে তাল মিলিয়ে নতুন কৌশল নেয়া। তার সাম্প্রতিক পদক্ষেপগুলো দেখে বিশ্লেষকরা মনে করছেন তিনি দ্বিতীয় পথই বেছে নিচ্ছেন। পারমাণবিক নীতির এই সম্ভাব্য পরিবর্তনকে অনেকে মাস্টার স্ট্রোক বলছেন, কারণ এটি যুদ্ধের ভাষা নয়, এটি প্রতিরোধের ভাষা। এটি একটি বার্তা, আমাদের সীমা আমরাই ঠিক করব। যুদ্ধের ময়দানে অহংকার বড় দ্রুত ধুলায় মেশে। যারা ভেবেছিল ইরানকে চোখের পলকে শেষ করে দেবে, তারা আজ নিজেদের ভেতরকার ফাটল, প্রতিরক্ষার দুর্বলতা আর অর্থনৈতিক রক্তক্ষরণের সামনে দিশেহারা। আর ইরান সমস্ত হিসাব উল্টে দিয়ে এক অদ্ভুত নীরব আত্মবিশ্বাসে দাবার ছকে গুটি সাজিয়ে চলেছে। তেহরানের এক প্রাচীন মসজিদের পাশ দিয়ে হেঁটে যাওয়া এক প্রবীণ ইরানি নাগরিকের কথা দিয়ে শেষ করা যাক, আমরা শান্তি চাই, কিন্তু বাঁচতে যদি বোমার আড়াল লাগে তাহলে সেই আড়াল তৈরি হোক।